নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইনভেস্টমেন্ট রিলেটেড কয়েকটা কথা আমি আজকে আমার এক খুব ঘনিষ্ঠ কাস্টমারের সঙ্গে আলোচনা করছিলাম। এখন সবার মুখে একটা কথা খুব শোনা যায়, সেটা হচ্ছে যে আমার ইনভেস্টমেন্ট আমাকে কি রিটার্ন দিচ্ছে বা আমাকে কি রিটার্ন দেবে। এটা খুব সত্যি কথা যে আমি যে ইনভেস্টমেন্টটা করব সেই ইনভেস্টমেন্টটা থেকে একটা রিটার্ন আমি এক্সপেক্ট করব, কিন্তু সেই রিটার্নটা কত। আমি যখন তাকে বললাম যে তুমি যে ইনভেস্ট করবে তোমার কি রিকোয়ারমেন্ট, তো বললো যে রিটার্নের তো সেভাবে কোনো মাপকাঠি হয় না। তাই না? হ্যাঁ, সত্যি কথা, রিটার্নের কোনো মাপকাঠি হয় না। আমাকে যেটা ডিসাইড করতে হয় রিটার্ন বা ইনস্ট্রুমেন্টটাকে বাজবার আগে, সেটা হলো যে আমি কি কি কারণে কখন কখন এবং কত কত টাকা প্রয়োজন আছে। এইটাই হচ্ছে একটা ইনভেস্টমেন্ট করার আগে বা একটা ইনস্ট্রুমেন্ট বাছার আগে আমাকে এই জিনিসটাই আগে কিন্তু বিচার করতে হবে যে আমার কখন কখন টাকা লাগবে। কেননা রিটার্ন দিয়ে আমি কখনো সেই ইনভেস্টমেন্টটাকে ভালো মন্দ এভাবে বিচার করতে পারি না। কেন আমার কখন টাকাটা লাগবে, কি কারণে টাকাটা লাগবে এবং কত টাকা লাগবে, সেইটা আইডেন্টিফাই করাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি যদি শুধু রিটার্নের পিছনে দৌড়ই তাহলে তো আমার একজন ফান্ড ম্যানেজারের কারোর পক্ষেই সেটা দেওয়া সম্ভব নয়। কেন মানুষের এক্সপেকটেশন দিনের দিন বেড়ে যায়। আমি 15% পেলে আমার মনে হলো আমি 20% পেলে বোধহয় আমি হ্যাপি। যে কখন 20% পাচ্ছি তখন মনে হলো আমি 25% পেলে বোধহয় আমি হ্যাপি। যখন 25% পাচ্ছি তখন মনে হলো আমি 30% পেলে বোধহয় হ্যাপি। যখন 30% পাচ্ছি তখন মনে হচ্ছে আমি 35% পেলে বোধহয় হ্যাপি। যখন 35% পাচ্ছি তখন মনে হচ্ছে আমি 40% পেলে বোধহয় হ্যাপি। তো আমার পক্ষে কেন কারো কোনো কোনো ফান্ড ম্যানেজার, ওয়েলথ ম্যানেজার, যারাই বলুন, ফান্ড হাউসের যারা ফান্ড ম্যানেজার বসে আছে, তাদের কখনোই পসিবল নয়। এবং একজন মানুষ বা একজন অ্যাজ এ ইনভেস্টারও সে কোনোদিন সুখী হতে পারবে না, সে কোনোদিন তার টার্গেটকে আইডেন্টিফাই করতে পারবে না, কেননা সে তো শুধু রিটার্নের পেছনে দৌড়ে বেড়াচ্ছে। আজকে বিগত 3 বছর ধরে, মানে 2000 পোস্ট কোভিড, শেয়ার বাজার দুরন্ত রিটার্ন দিয়েছে, মানে এখনো দিয়ে যাচ্ছে বেসিক্যালি। এটা কন্টিনিউ করবে এটা তো কোথাও লেখা নেই। তো যখন শেয়ার বাজারে ধস নামবে বা যখন একটা মনোটোনাস সিচুয়েশন, মানে একই রকমভাবে একই রকম গ্রাফ চলছে, ওঠা নামা প্রায় একই রকম, সেখানে আমি আমার শেয়ার বাজার থেকে আমার শেয়ার বাজারের ইনস্ট্রুমেন্ট থেকে আমি রিটার্ন কামাতে পারছি না, তখন আমি কী করব? টাকাটাকে বার করে নেব, বার করে নিলাম, তারপরে কি করব? টাকাটাকে আবার ইনভেস্ট করব, সেখানেও তো একটা রিইনভেস্টমেন্টের ঝুঁকি থেকে যাচ্ছে। আমরা অধিকাংশ ক্ষেত্রে আমার ইনভেস্টমেন্টে অ্যাকচুয়াল কত রিটার্ন আসছে পোস্ট ট্যাক্স, বারবার বলছি পোস্ট ট্যাক্স, ট্যাক্সটাকে কিন্তু আমরা কোনোভাবেই ক্যালকুলেশনের মধ্যে আনছি না। পোস্ট ট্যাক্স আমার কাছে কত রিটার্ন আসছে সেটা জানাটাও ভীষণ দরকার। এবং কস্ট অ্যামাউন্ট
অনেক সময় দেখা যায় আমরা মিউচুয়াল ফান্ডে যেটা করি সেটা হচ্ছে একটা ফান্ড থেকে একটা ফান্ডে সুইচ করি। অনেকেই বলে সুইচে তো আমার পকেট থেকে পয়সা যাচ্ছে না, বাট সুইচ হচ্ছে ইকুইভ্যালেন্ট টু রিডেমশন, সুইচ হচ্ছে ইকুইভ্যালেন্ট টু পারচেজ। আমি প্রথম যে পারচেজটা করেছিলাম সেটা 2 বছর বাদে সুইচ করলাম, হয়তো ফান্ডটা ভালো রিটার্ন দিচ্ছে না, বা ফান্ডে একটা রিটার্ন এসে গেছে, আমি সুইচ করছি, তার মানে আমি সেখান থেকে ভাঙিয়ে নিয়ে অন্য একটা জায়গায় দিচ্ছি। তাহলে নেক্সট যে ফান্ডটায় আমি ইনভেস্ট করছি, এই যে সুইচ করে এখানে দিলাম, সেটাই হচ্ছে এটার কস্ট ভ্যালু। অনেকে বলে আমি বিরাট রিটার্ন পাচ্ছি আমার ইনস্ট্রুমেন্টগুলোতে, কিন্তু আমরা কখনো কি সেটাকে নিয়ে এইভাবে বিচার করেছি, এইভাবে অঙ্ক কষেছি? বোধহয় করি। আমার ইনভেস্টমেন্টে, বিশেষ করে আমার ক্যাপিটাল গেইনে কি ট্যাক্স ইমপ্লিমেন্টেশন হচ্ছে সেটা আমি দেখেছি, দেখি। যারা এফডি ইনভেস্টার তারা চিরটাকাল এফডিতেই ইনভেস্টমেন্ট করতে ভালোবাসে, বা সেটাই তাদের সেফ ইনস্ট্রুমেন্ট মনে হয়। একটা এফডি টার্ম 5 বছরের হয়, 5 বছর বাদে সেই এফডিটাকে আবার রিইনভেস্টমেন্ট করে। আমি বিগত 20 বছরের পরিসংখ্যান বলছি, প্রত্যেকবারে ইনভেস্টররা যখন রিইনভেস্ট করেছে সে তার চেয়ে কম টাকায় রিইনভেস্ট করেছে, মানে কম ইন্টারেস্ট রেটে রিইনভেস্ট করেছে। যদি তার ইন্টারেস্ট ইনকাম আমি পরিসংখ্যান অনুযায়ী মিলিয়ে দেখি, তাহলে দেখা যাবে তার ইন্টারেস্ট ইনকাম ক্রমাগতভাবে কমেছে। এবার আমি যে শ্রেণীটাকে নিয়ে কথা বলছি, মানে যারা এফডি করতে পছন্দ করে, তারা একটু এজেড পারসন। এবার তারা বা তাদের সেই লেভেলের লাইফস্টাইল নেই, সুতরাং তাদের ইন্টারেস্ট ইনকাম কমে গেলেও তাদের একটা পেনশন ইনকাম আছে। অধিকাংশ ক্ষেত্রে, সবার বলছি না, অধিকাংশ ক্ষেত্রে তাদের একটা পেনশন ইনকাম আছে। এই পেনশন ইনকামটা কিন্তু ক্রমবর্ধমান। তাদের পেনশন ইনকামটা ক্রমবর্ধমান বলেই তাদের যখন ইন্টারেস্ট ইনকামটা কমে যাচ্ছে, সেটা তারা খুব একটা লক্ষ্য করছে না। বা যারা শুধুমাত্র এফডি ইন্টারেস্টের উপরেই ভর করে চলছে, তাদের অবশ্যই ভাবে তাদের ইনকাম কমছে প্রত্যেক 5 বছরের ইন্টারভ্যালে। সেটা তারা পরিকল্পনা করছে না। প্লাস আজকের দিনে দাঁড়িয়ে যে নতুন জেনারেশন, বা আমরা যে জেনারেশনের মধ্যে রয়েছি, তাদের দুটো ইনফ্লেশন দেখা যাচ্ছে। একটা হচ্ছে বেসিক ইনফ্লেশন, যেটাকে বলা হয় ধরুন আমার দৈনন্দিন যা চাওয়া পাওয়া, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, ট্রান্সপোর্টেশন, এটার একটা ইনফ্লেশন আছে যেটা কন্ট্রোলের মধ্যে। আরেকটা ইনফ্লেশন আছে যেটা কিন্তু আমাদেরকে ভীষণ রকম ভয় পাওয়াচ্ছে, সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল ইনফ্লেশন। এবং এই লাইফস্টাইল ইনফ্লেশনটা যদি খুব সাধারণ জিনিস দিয়ে আমি যদি উদাহরণ দিই, সেটা কিন্তু খুব কম করে 30 থেকে 35%, তার কমই নয়। আমরা মোটামুটিভাবে 2 বছর থেকে 3 বছরের মধ্যে ফোন চেঞ্জ করি। একটা বেসিক ফোনের দাম, আমরা যে ধরনের ফোন ব্যবহার করি, 15,000 টাকা। আমরা পরে 2 বছর বাদে যখন নতুন ফোনটা কিনি, সেটা 20,000 টাকা।
কোনো দিন ইন্টারেস্ট রেটটা ক্যালকুলেট করে দেখেছেন যে কত পার্সেন্ট ইনক্রিজ হলো? 30%-এর ওপরে। রাফ হিসেব বলছি, আমি খাতা পেন নিয়ে বসিনি, তবে আপনারা যদি খাতা পেন নিয়ে বসেন তাহলে দেখবেন মোটামুটিভাবে 35-37%-এর মতো। আছে কোনো ইনস্ট্রুমেন্ট যেটা আপনাকে 35-37% রিটার্ন জেনারেট করে দেবে ইয়ার অন ইয়ার? এটা তো আমি একটা ছোট্ট উদাহরণ বলব, এরকম হাজার একটা উদাহরণ আছে। লাইফস্টাইল ইনফ্লেশনকে কভার করার কোনো ইনস্ট্রুমেন্ট নেই। যেটা আছে সেটা হচ্ছে হয় আমরা আমাদের লাইফস্টাইলকে কন্ট্রোল করতে পারি, অথবা আমাদের কর্পাসটাকে বা টাকা যেটা আমরা জমাচ্ছি সেটাকে, সেই পরিমাণটাকে আমরা বাড়াতে পারি। কিন্তু প্লিজ আমি আবার বলছি আপনাদেরকে যে শুধু রিটার্নের পেছনে দৌড়বেন না, এতে আমরা অনেক কিছু ভুল করে ফেলছি। আমার কথাগুলোর উপর বিচার করবেন। যদি আপনাদের কোনো রকম গাইডেন্সের প্রয়োজন হয়, আপনারা আমার ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি, কমেন্ট করেননি, তারা অবশ্যই জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে জানাবেন, আমি তাহলে সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করে নিতে পারব। নমস্কার।